আছেন, সবাই ভালো আছেন। আমি নিয়মিতর মতো আজকেও বিশ্ব রাজনীতি, তার সাথে বাংলাদেশের সম্পর্ক, এই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো। আপনাদের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, যেগুলো আমি আমার বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন যে আমেরিকাতে ক্ষমতার পালাবদল হয়েছে। ডেমোক্রেটদের পর এখন রিপাবলিকানরা ক্ষমতায়। ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্ব রাজনীতির মোড়লদের সর্দার, কথাটি সেভাবেই বললাম। তো ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন হতে পারে, বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে, সাম্প্রদায়িক রাজনীতির ভবিষ্যৎ কি, পুঁজিবাদী রাজনীতির ভবিষ্যৎ কি, সমাজতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ কি, এবং মধ্যপ্রাচ্য কোন দিকে যাচ্ছে, ইউরোপ এবং আমেরিকার যে দীর্ঘদিনের সম্পর্ক, ন্যাটো কোন দিকে যাচ্ছে। আপনারা যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি হচ্ছে ব্যবসায়ী। তিনি আমেরিকার এই সাম্রাজ্যকে, আমেরিকার এই রাষ্ট্রকে পুঁজিবাদী রাষ্ট্রের সঠিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। যদিও আপনারা জানেন যে আমেরিকা আগে থেকেই পুঁজিবাদী রাষ্ট্র, কিন্তু সোভিয়েত ইউনিয়ন, কিউবা, ইউরোপের কিছু ছোট ছোট দেশ সহ যখন সমাজতান্ত্রিক বিপ্লব যখন সফল হয়, তখন সমাজতন্ত্রকে ডিফিট দেওয়ার জন্য, অর্থাৎ সমাজতান্ত্রিক শক্তিকে নস্যাৎ করার জন্য, তার দেশে যেন কোন রকমের সমাজতান্ত্রিক আন্দোলন না হতে পারে, মানুষ যেন ওয়ার্সো জোট, তখন তো দুইটি জোট ছিল, একটি ওয়ার্সো জোট আর একটি ন্যাটো জোট। ওয়ার্সো জোটের নেতৃত্ব দিতেন সোভিয়েত রাশিয়া, আর ন্যাটো জোটে ছিলেন আমেরিকা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর ঠান্ডা লড়াইয়ের যুগে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দেশের এই সমাজতান্ত্রিক চিন্তা চেতনা কিন্তু বিকাশ লাভ করতেছিল। এই সমাজতান্ত্রিক চিন্তা চেতনাকে কবর দেওয়ার জন্য, মানুষের মধ্যে যেন এটা সংক্রমিত হতে না পারে, সেটাকে স্থগিত করার জন্য আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র সমাজতান্ত্রিক কাঠামোর ভেতরে যে জনকল্যাণমূলক যে অংশটি আছে, যেমন রাষ্ট্রে যার কাজ নেই তাকে ভাতা দেবে, যে অসুস্থ তাকে মেডিকেল ভাতা দেবে, যে এই দেশে তো একটি চালু হলো এনএসএস ট্রাস্ট, অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ চিকিৎসা সেবা পাবে বিনা পয়সায়। তারপর যার কাজ নেই, রোজগার নেই, ফ্যামিলি বড়, ইনকাম কম, তাকে সাপোর্ট দিবে। এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু সমাজতান্ত্রিক চিন্তা চেতনা, সমাজতান্ত্রিক কাঠামো থেকে এই গণতান্ত্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা অ্যাডাপ্ট করেছে। এবং এই অ্যাডাপ্টেশনের মূল কারণ কিন্তু জনগণের কল্যাণ নয়, মূলত জনগণ যেন গণতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে ধাবিত না হয় সেটা। এখন আজকে কিন্তু সমাজতন্ত্রের আর রমরমা ভাব নাই। পৃথিবীতে হুগো স্যাভেজও নেই, তারপরে পিদেল ক্যাস্ট্রো নেই, তারপরে মার্শাল টিটো নেই, এমনি করে আরো অনেকের নামই বলা যায় যারা পৃথিবীতে, চে গুয়েভারা নেই, যারা পৃথিবীকে মানে সমাজতন্ত্রকে একটা মডেলে নিয়ে গিয়েছিল। ইভেন বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর যে চেতনা, ওই চেতনার মধ্যেও মার্ক্সবাদী নয়, মানে মার্ক্সবাদী লেনিনবাদী একটা চিন্তা চেতনা তাদের মধ্যেও ছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাংলাদেশে রূপায়িত হয়নি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক চেতনার একটা বাংলাদেশ আমরা 1971 সালের যুদ্ধের পর পেয়েছিলাম। আজকের বিশ্বে ওই সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্র কিন্তু এখন আর ওইভাবে ডিমার্কেশন লাইনটা আর ওইভাবে নেই। এখন কোন দেশ কোন দেশকে দখল করবে সেটার চাইতেও কোন দেশের অর্থনীতিকে, সমাজকে কিভাবে আরেকটা দেশ কন্ট্রোল করবে সেটা খুব বড় মেকানিজম হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ক্লিন্টন প্রশাসনের সময়ে, ওবামা প্রশাসনের সময়ে, এবং সদ্য বিদায়ী আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে মিডল ইস্টে তাদের নীতি কি ছিল, দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের নীতি কি ছিল। আপনারা জানেন যে ভারতবর্ষ, অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে যে তালিবানি বিপ্লব, এই তালিবানি বিপ্লবের মূল কারিগর কিন্তু ছিল আমেরিকা। কিভাবে? আমেরিকা ওই সোভিয়েত রাশিয়া যখন আফগানিস্তানে ছিল, কমরেড নাজিবুল্লাহকে পরাজিত করার জন্য
এই সোভিয়েত বাহিনীকে পরাজিত করার জন্য আমেরিকা অস্ত্র দিল, অর্থ দিল, লাদেনকে ধার করলো, ভাড়া করে এনে তারা কিন্তু এই তালেবানকে সৃষ্টি করেছিল। পরবর্তীতে এই তালেবানের বিরুদ্ধেই কিন্তু আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা বিশ্ব দিনের পর দিন, বছরের পর বছর এবং দশক ধরে যুদ্ধ করতে হলো। তারপরে লেজ গুটিয়ে পলায়ন, এইটা আমরা ভারতবর্ষে দেখেছি। তারপর আপনারা যদি দেখেন যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ভাগ হয়ে যাওয়া, তারপরে পশ্চিম জার্মানি পূর্ব জার্মানির ভাগ হয়ে যাওয়া, এগুলা সবই তো ইতিহাস। কিন্তু এখনো কিন্তু যুদ্ধ চলছে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইউরোপ ভিত্তিক যে ন্যাটো জোট, এই ন্যাটো জোটে আমেরিকা থাকবে না। তার মানে এখন রাশিয়া কিন্তু আবার নতুন করে মোড়ল হয়ে যাবে। রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ চলছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসার করছে ইউক্রেন যেন আলোচনার টেবিলে এসে এই যুদ্ধকে সমাধান করে। এখন উনি আবার বলছেন যে যুদ্ধ সমাধান হবে আলোচনার ভিত্তিতে, কিন্তু ইউক্রেন তার যে ভূখণ্ড 2004 সালে যেখানে ছিল সেটা আর ফিরে পাবে কিনা সন্দেহ। অর্থাৎ তাকে তার রাষ্ট্রের একটা অংশ দিয়ে হলেও সমঝোতা করতে হবে। এখন ইউক্রেনের হাতে কি কোনো বিকল্প আছে? আমার মনে হয় নেই। কেন নেই? ব্রিটেন এবং আমেরিকা হচ্ছে তাদের সবচেয়ে বড় অর্থের যোগানদাতা। আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, ইনি যদি কোনো পয়সা ছাড় না দেন এবং ব্রিটেনকেও যদি বাধ্য করেন বা ব্রিটেনের সাথে যদি লিয়াজু করে বলেন যে তোমরা কোনো পয়সা দিও না, তাহলে ইউক্রেন যুদ্ধ করার মতো, রাশিয়ার সাথে যুদ্ধ করার মতো সেই সামর্থ্য নেই। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, নরওয়ে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন কতদিন টাকা দিতে পারবে এই ইউক্রেনকে? যদি না দিতে পারে, ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না, বরং পুরো দেশে রাশিয়ার হাতে চলে যাবে। তাই ইউক্রেনের হাতে বেটার অপশন এখন আলোচনার টেবিলে বসে রাষ্ট্রের ক্রিয়াদংশ দিয়া হলেও এই সমস্যার সমাধান করে নিজের রাষ্ট্রে আরো দুইটি সত্যকে মেনে নেওয়া। একটি সত্য হচ্ছে তারা ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করবে না, আর দ্বিতীয়টি হচ্ছে অদূর ভবিষ্যতে তারা ন্যাটোতে জয়েন করার কোনো পরিকল্পনা করবে না। তার মানে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে এই ঠান্ডা লড়াইয়ের পর যে সত্যিকারের লড়াই, সে লড়াইয়ে রাশিয়া জিতে গেল। রাশিয়া জিতে যাওয়া মানে ভারত রাশিয়ার যে শক্তি, চায়না ভারত রাশিয়া মিলে যে শক্তি, সেই শক্তির কিন্তু উত্থান। আমেরিকা বুঝুক বা না বুঝুক, ইনডাইরেক্টলি এই শক্তি যদি সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এই অঞ্চলটাকে যদি হাতে নিতে পারে, তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতার যে বলয় যে আমেরিকা, সে ক্ষমতার বলয় কিন্তু শিফট হয়ে যাবে এশিয়া এবং ইউরোপের রাশিয়া কেন্দ্রিক। এবং সেই ক্ষেত্রে বিশ্বে আমেরিকার পর রাশিয়া বড় শক্তি। রাশিয়ার পাশাপাশি ভারতের কিন্তু উত্থান হবে। এই ভারতের উত্থানের ফল যেটা হবে দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তান, তাদেরকে কিন্তু একটু টেকনিক্যালি চলতে হবে। আজকে যারা বাংলাদেশে ক্ষমতায়, বিশেষ করে বাংলাদেশে যে মৌলবাদীর যে উত্থান হয়েছে, হিজবুত তাহরির, জামাতে ইসলামী সহ যেই সব ডানপন্থী দল বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, মানুষকে ধর্মভিত্তিক রাজনীতিতে বাধ্য করার জন্য যে জোর জবরদস্তি চলছে, বাংলাদেশে যেরকম ভাবে গরু জবাই করার উৎসব, বিভিন্ন জায়গায় গরু বাংলাদেশে লক্ষ লক্ষ প্রতিদিন জবাই হয়, এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে আপনি প্রথম আলোতে জায়গায় গরু জবাই করছেন, আপনি ধানমন্ডিতে জায়গায় গরু জবাই করছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আপনি এটাকে পথিকি, কলকাতার কাছাকাছি যায় আপনার গরু জবাই করার প্ল্যান। এই যে আপনি গরু জবাই করার প্ল্যানে মানে ধর্মভিত্তিক রাজনীতির দিকে যে আপনার যে নিশানা, সেই নিশানা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশে হতে বাধ্য। তিন দিকে আপনাকে ঘিরে ধরে আছে ভারতীয় ভূখণ্ড, আর একদিকে বঙ্গোপসাগর। বার্মাতে যাওয়ারও আপনার সুযোগ নেই, নাসাকা বাহিনী আপনাকে হত্যা করার জন্য পতাকা নিয়ে বসে আছে। 10 থেকে 12 লক্ষ মানুষ আমাদের ঘাড়ের উপরে তুলে দিয়েছে, তাদেরকে নেওয়ার কোনো লক্ষণ নেই। 18 কোটি মানুষের এই দেশ, এই দেশটাকে আমরা কিভাবে পরিচালনা করব যদি আমরা বুদ্ধিভিত্তিক চিন্তায় না আসি? আপনি আওয়ামী লীগের মতো একটা শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, এই বাংলাদেশের ক্রমবিকাশ, আজকে বাংলাদেশ যেখানে আছে সেখানে যাওয়ার পিছনে সবচাইতে বেশি যে দলটির ভূমিকা, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। তাকে আপনি বলছেন ফ্যাসিস্ট, তাকে আপনি বলছেন হত্যাকারী। 1971 সালে 30 লক্ষ মানুষের
হত্যার দায় মাথায় নিয়ে যদি জামাতে ইসলামী কন্টিনিউয়াসলি বাংলাদেশের রাজনীতি করতে পারে, আপনি সেখানে পায়তারা করছেন আওয়ামী লীগ ব্যান করতে, ছাত্রলীগকে ব্যান করেছেন, আপনার এই রাজনীতির ভবিষ্যৎ খুবই খারাপ। সময় হয়তো লাগবে, সময় হয়তো আপনি বলছেন, কিন্তু সময় ঘুরে যেতে বেশি সময় লাগবে না। কেন বলছি? এই যে ইউরোপের যে ভারসাম্যের যে কেন্দ্র, ইউরোপিয়ান ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নের ইংল্যান্ড, ব্রিটেন একদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন আরেকদিকে। তারা যদিও শত্রু নয়, কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু তারা আর এককভাবে নেই। তো সেই ক্ষেত্রে আমেরিকা ইউরোপে ব্রিটেনের সাথে ভালো সম্পর্ক রাখবে, অন্য কোনো দেশের সাথেও রাখতে পারে হয়তো, কিন্তু আমেরিকা এখন আর বৈশ্বিক পলিটিক্স নিয়ে সেভাবে চিন্তা করছে না। যেই সমস্যা মিডল ইস্টে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে দীর্ঘদিন থেকে চলে এসছে, আমেরিকা কিন্তু সেই সমস্যায় অন্য যেই কোনো প্রেসিডেন্টের চাইতে বর্তমান প্রেসিডেন্ট মোর মানে কি বলবো, বেশি সহযোগিতা করেন ইসরায়েলকে। তো সেই ক্ষেত্রে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা সহজে অনুমেয়। এবং ইতিমধ্যে দুইটি কথা আমরা দেখেছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গাজার নিয়ন্ত্রণ নিতে চান, আবার ইসরায়েলের প্রাইম মিনিস্টার বলেছেন যে সৌদি আরবের এনাফ জায়গা আছে প্যালেস্টাইন নামক একটা রাষ্ট্রকে দেওয়ার জন্য। তার মানে উনারা অস্বীকার করতে চান প্যালেস্টাইন রাষ্ট্র, প্যালেস্টাইনের যে ভূমি এখানে নয়, এখানে আর হবে না, এটার কিন্তু পরোক্ষ ইঙ্গিত এটা। এবং ইরানের সাথে যে বৈরিতা আমেরিকার, অন্য যে কোনো সরকারের চাইতে বর্তমান সরকার কিন্তু ইরানকে আরো কঠোরভাবে দেখে। সুতরাং এখানেও কিন্তু একটা বড় সমস্যার জায়গা। তাহলে আমরা কি দেখছি? একদিকে ইরান, একদিকে প্যালেস্টাইন ইসরায়েল, আরেকদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, ইন্ডিয়া, চায়না। এই যে শক্তি বলয়গুলো, এই শক্তি বলয়গুলোর মধ্যে টেনশন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং ডোনাল্ড ট্রাম্পের 6 মাস বছর এখনো যায়নি, 1 বছর 2 বছর যাওয়ার সাথে সাথে আমরা পৃথিবী দেখব যে পৃথিবীটা কিন্তু এবার ঘূর্ণয়নটা অন্যভাবে হবে। আর এই অন্যভাবে হলো, এক জায়গায় ক্ষমতাটা থাকবে না, ক্ষমতাটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউটেড ক্ষমতায় মিডল ইস্টের কোনো লাভ নেই। কেন লাভ নেই? ভারতও কিন্তু মিডল ইস্টকে খুব সহযোগিতা করবে এমন আশা করা যায় না। রাশিয়া যদি করে সেটা হয়তো হইতে পারে, চায়না যদি করে, আমেরিকা তো করবেই না। ইউরোপের মানুষ মিডল ইস্টের প্রতি তেমন কিন্তু সুনজর নেই। তাহলে এখন আপনাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নিজের দেশের যে সমস্যা, এই সমস্যা যদি আমরা মানুষের চিন্তা করে রাষ্ট্র টিকে থাকার জন্য মূল্যবোধ, হেরিটেজ, গণতন্ত্র, আমাদের জাতীয়তা, ভোট এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই 1000 বছরের পুরনো ভূখণ্ডকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যমত্যের বিকল্প নেই। আর এই ঐক্যমত্য করতে গেলে আপনাকে বুঝতে হবে এদেশে একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে অপারেশন ডেভিল হান্ট করে আপনি বাংলাদেশে সুষ্ঠু কোনো রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবেন না। আর সেটা যদি না পারেন, মনে রেখেন জনসংখ্যার দিক থেকে সবচাইতে বড় দল হয়ে যাবে আওয়ামী লীগ। যতদিন যাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের আকাঙ্ক্ষা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আবার দেখার চাহিদা বেড়ে যাচ্ছে। কারণ রাষ্ট্র হিসেবে আপনি নাগরিককে যা দেওয়ার, আওয়ামী লীগ যা দিয়েছে তার অর্ধেকও দিতে পারছেন না। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা আপনি করতে পারছেন না। আপনি আওয়ামী লীগের নেগেটিভ যে প্রপাগান্ডা আছে সেগুলো চালাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে, দেশ হিসেবে, সামাজিক অবকাঠামো হিসেবে এবং অর্থনৈতিক সূচকে, মানব উন্নয়ন সূচকে যে জায়গায় নিয়ে গেছে, শিক্ষায়, সংস্কৃতিতে, সে জায়গা থেকে আপনি বাংলাদেশকে উল্টো রথে হাঁটাচ্ছেন। ডক্টর ইউনূস আপনি নোবেল প্রাইজ পেলেও এই বর্তমানে বিশ্ব রাজনীতিতে আপনি যদি বিশ্ব রাজনীতির হাল হকিকত বুঝতে না পারেন, শুধু বাংলাদেশের মৌলবাদী নাবালক কিছু এই ছেলেপেলে যাদের চাকরি ছিল না, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এই টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, তাদেরকে দিয়ে যদি বাংলাদেশকে মাপতে যান, তা আপনার ভবিষ্যৎও কিন্তু অন্ধকার। আশা করি আলোচনা থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।